নাগরিক সমাজ কতটা সচেতন? সুনাগরিকের দায়িত্ববোধ কেমন? তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন, নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন, নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করা দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকে চ্যানেল 24-এর এই সাপ্তাহিক আয়োজন মুক্ত কণ্ঠ নিবেদন করছে ইস্পাহানি মির্জাপুর চা। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা আলাপ করব অপরাধ তদন্ত, গণমাধ্যমের সংবাদ, এই বিষয়টি নিয়ে। তার আগে জেনে নিতে চাই বিশেষ কিছু শিরোনাম এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সপ্তাহের এমন কিছু খবর যার সত্যতা জানা আপনাদের অত্যন্ত প্রয়োজন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম খানের মৃত্যু এবং মরদেহ নিয়ে অপতথ্য চলছেই। কাফন পড়া ছবি দিয়েও ছড়ানো হচ্ছে গুজব। ভারতীয় পুলিশ জানিয়েছে সংসদ সদস্য আনার খুন হয়েছেন এ বিষয়ে তারা নিশ্চিত, তবে মরদেহ নিয়ে এখনো সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে 7 জানুয়ারি নির্বাচনের আগে আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের সাথে যুক্ত 50টি অ্যাকাউন্ট এবং 98টি পৃষ্ঠা সরিয়ে দিয়েছে। বিবৃতিতে বলা হয়, পৃষ্ঠাগুলো কয়েক মিলিয়ন লোক অনুসরণ করেছে। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নিতে গেলে ভারতীয় রুপিতে হিসেব দেখায়, এমন সময় এমন দাবি করে পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্ট নিতান্তই মিথ্যে। উক্ত ওয়েবসাইটে আগে থেকেই সবসময় ইংরেজি এবং বাংলা উভয় সংস্করণ সেখানেই টাকাতেই হিসাব প্রদর্শিত ছিল। ঘূর্ণিঝড় রেমালের কারণে টানেলের দেয়াল ছিদ্র হয়ে যাওয়ায় কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত বঙ্গবন্ধু টানেল বন্ধ করে রাখা হয়েছিল, এমন যে পোস্ট ফেসবুকে ছড়ানো হয়েছে তা গুজব। ছবিটি চীনের চংকিং মিউনিসিপ্যালিটির অন্তর্গত তুঝু টানেলের। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলবর্তী জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একজন নারী একটি নবজাতক শিশুকে আগলে ধরে কাদামাটিতে শুয়ে রয়েছেন। ভোলা চরফেশনের বলে এমন একটি ছবি ফেসবুকে ছড়ানো হচ্ছে। মূলত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। 28 মে ফিলিস্তিন স্বাধীন দেশের স্বীকৃতি পেয়েছে, এমন একটি খবর ফেসবুকে ভাইরাল হয়েছে। পোস্টটি অপপ্রচার। 28 মে মূলত ইউরোপের 3 দেশ আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন ফিলিস্তিনকে অফিসিয়ালি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা মূলত একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনার স্বীকৃতি। এর বাইরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ক আর অন্য বড় কোনো ঘটনা ঘটেনি। বিশেষ কিছু শিরোনাম আমরা শুনছিলাম। আমরা শুরুতে যেমনটি বলছিলাম, আজকে অপরাধ তদন্ত, গণমাধ্যমের সংবাদ, এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব আমরা। আলোচনার জন্য স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে আমার সাথে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল মনসুর আহমেদ, এবং অনলাইনে যুক্ত রয়েছেন আরও 2 জন অতিথি, দৈনিক আমার বার্তার যুগ্ম সম্পাদক পারভেজ খান, এবং রয়েছেন চ্যানেল 24-এর ভারত প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শুভজিৎ পুততুণ্ড। আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমাদেরকে কষ্ট করে সময় দিয়েছেন। আমরা শুরুতেই আমাদের স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর আবুল মনসুর আহমদ, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আমরা বেশ কিছু শিরোনাম আপনি নিশ্চয়ই শুনছিলেন। সংসদ সদস্য আনোয়ারুল আজিম খানের মৃত্যুর বিষয়ে বেশ কিছু অপতথ্য, এছাড়া আরও বেশ কিছু অপতথ্য ছড়াচ্ছে। তো যেটি দিয়ে শুরু করতে চাই, যখন কোনো একটি ঘটনা ঘটে তখন আমরা যেটি দেখি যে তদন্তে থাকাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের থাকা দায়িত্বশীল ব্যক্তিবর্গ এই ইস্যুগুলো নিয়ে মিডিয়ার সামনে এসে ব্রিফ করেন, এবং সেই ব্রিফটি আসলে প্রফেশনাল জায়গা থেকে কতখানি যৌক্তিক, পাশাপাশি তখন যখন কোনো ডিসিশন দিয়ে ফেলেন এরপরে আসলে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় কিনা এবং বিচার প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয় কিনা। কোন একটা ইস্যুতে যখন সরকারের কোনো স্পোক্স পারসন কথা বলেন, এবং সেই কথা বলার আগে চিন্তা করা উচিত যে তথ্যটা গণমাধ্যমের সাথে শেয়ার করছেন এটা ইভেনচুয়ালি পাবলিকের কাছে যাচ্ছে, এবং সেই ইনফরমেশনটা কখন শেয়ার করা উচিত, এবং একটা তদন্ত কাজ যখন চলছে কতটুকু ইনফরমেশন তখন শেয়ার করা যেতে পারে। হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে তদন্ত কাজে অনেকগুলো বিষয় তখনও আনডিটেক্টেড,
এখন আনডিটেক্টেড অনেক বিষয় সম্পর্কে তদন্ত কাজের সাথে যারা যুক্ত অথবা সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন তারা কোনো মন্তব্য করতে পারেন কিনা এবং সেটা তদন্ত কাজকে ব্যাহত করবে কিনা, এই জায়গাগুলো বোধহয় খেয়াল করা উচিত। এবং অনেক সময় বোধহয় তারা সেটা খেয়াল করেন না, যার ফলে আমরা দেখেছি যে মেইন স্ট্রিম মিডিয়াতে যেমন রিপোর্ট হয় এবং সেটাকে অনুসরণ করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সত্য মিথ্যা একাকার হয়ে যাচ্ছে। অনেক সময় সত্য ক্ষেত্রে শাখা প্রশাখাও গজাচ্ছে। এক্স্যাক্টলি। এবং সত্য আর মিথ্যার মধ্যে অনেক সময় লাইন টানাটা খুব কঠিন হয়ে যায় এবং অনেক সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মনে হয় যে এটা একটা অনাচারের জায়গা হয়ে যাচ্ছে। তো আমরা যেমন জার্নালিজমে একটা কথা বলা হয়, জার্নালিজম ইজ অ্যাবাউট টেলিং দ্য ট্রুথ, জার্নালিজম ইজ অ্যাবাউট ডিগিং অফ দ্য ট্রুথ। সত্যটা তুলে ধরবে, কেউ যদি সত্যটা গোপন করতে চায় সেই সত্যটা বের করে নিয়ে আসবে অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে। তো এখানে যারা সরকারি পর্যায়ে তথ্য শেয়ার করেন তাদের প্রতি একটু পেশাদারিত্বের সাথে এই বিষয়গুলো করা উচিত এবং খেয়াল রাখা উচিত যে যে তথ্যটা শেয়ার করছেন সেটা কোনোভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে কিনা, সেই ইনফরমেশনটা মিসলিডিং হচ্ছে কিনা, সেই জায়গাগুলো খেয়াল করা উচিত। আর গণমাধ্যমে কর্মী যারা কাজ করেন তারাও কিন্তু সেই রিপোর্টগুলো খুব সতর্কতার সাথে করা উচিত। কারণ আমরা বলি জার্নালিজম ইজ দ্য ডিসিপ্লিন অফ ভেরিফাইং এভরি পিস অফ ইনফরমেশন। তো অনেক সময় আমরা দেখি যে গণমাধ্যম যখন রিপোর্ট করে তারা অনেক সময় হয়তো একটা সিঙ্গেল সোর্সের উপর বেস করে রিপোর্ট করছে এবং পরবর্তীতে বুঝতে পারছে এই পুরো সোর্সটাই ফেক। তো আমরা সবসময় বলি যে প্রতিটা তথ্যপত্র একটা সোর্স বা একাধিক সোর্স থেকে যাচাই বাছাই করা দরকার। এবং এটা যদি না করা হয়, যেটা হয় যে পাঠকদের কাছে, দর্শকদের কাছে বিভ্রান্তিটা সৃষ্টি করে এবং এই বিভ্রান্তিটা একটা সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা খুব ভয়ঙ্করভাবে মানুষের সামনে চলে আসে। সেক্ষেত্রে কোনো বাংলাদেশের পার্সপেক্টিভে কোনো রকম নীতিমালা বা কোনো আইন রয়েছে কিনা? আপনি যেহেতু এই শিক্ষকতা পেশায় বহুদিন ধরে রয়েছেন এবং পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাইবো যে দেশের বাইরে যে টেলিভিশনগুলো আছে এবং দেশের বাইরেও নিশ্চয়ই আপনার যাওয়ার অভিজ্ঞতা রয়েছে, শিক্ষকতা করারও অভিজ্ঞতা রয়েছে আমি যতদূর জানি, তো সেইখানে কি এই ধরনের কোনো নীতিমালা বা সেইখানে এই বিষয়গুলো কিভাবে অনুসরণ করা হয়? বাইরে তো নীতিমালা আছে এবং আমাদের এখানেও যে নীতিমালা নাই তা না, নীতিমালা আছে। যেমন আপনি খেয়াল করবেন আমাদের ন্যাশনাল অনলাইন ম্যাস মিডিয়া পলিসি 2017 আছে, আবার ন্যাশনাল ম্যাস মিডিয়া অনলাইন পলিসি এটা সংশোধিত হয়ে 2020 সালে আরেকটা নীতিমালা প্রণয়ন করা হয়, সংশোধিত। তো সেখানে তো ক্লিয়ারলি বলা আছে যে আপনি একটা রিপোর্ট যখন করতে যাবেন এবং সেখানে কোন কোন দিকগুলো আপনি খেয়াল করবেন। যেমন আমাদের বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন 1974, এবং সেখানে আপনি দেখবেন যে সাংবাদিকদের জন্য 25টা নীতিমালায় 25 আসপেক্ট সেখানে তুলে ধরা হয়েছে। এবং তারা রিপোর্ট করার সময় অবজেক্টিভিটি, বস্তুনিষ্ঠতার বিষয়গুলো খেয়াল করবেন, ইম্পার্শিয়ালিটির বিষয়গুলো খেয়াল করবেন, অসত্য জিনিস যাতে রিপোর্টে চলে না আসে সেই জিনিসগুলো খেয়াল করবেন। তো এইভাবে কিন্তু আপনার যদি আমরা স্ট্যান্ডার্ড অফ রিপোর্টিং ইন ফেয়ার ওয়ে, এই যে বিষয়গুলো যেখানে ইনফরমেশনকে এমনভাবে ব্যবহার করবে যে জায়গাটায় বস্তুনিষ্ঠতা থাকবে, যে জায়গাটায় নিরপেক্ষতা থাকবে। তো আমাদের নীতিমালা কিন্তু কমতি নাই। ইভেন আমি দেশের বাইরে একটা কাজে গিয়েছিলাম কোন একটা দেশে, তো সেখানে আমি 3 সপ্তাহের জন্য গিয়েছি। তারা আমাকে একটা সিম দিল যে এটা আমি 3 সপ্তাহ ব্যবহার করব, কিন্তু ব্যবহার করার আগে আমাকে একটা কাগজে সাইন করতে বললো। তা আমি বললাম যে আমি সাইন করার আগে ওই টেক্সটে কি আছে আমি একটু দেখতে পারি? বলে প্লিজ। তা আমি পরে দেখলাম বলা হয়েছে যে আমি যে কতদিন এই সিমটা ব্যবহার করব, আমি ওই দেশের
কোনো নিয়ম কানুন মেনে নিয়ম-কানুন মেনে চলবো আপনাকে চলতে হবে। এবং আমি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকে কোনোভাবে আঘাত করতে পারবো না। আর যদি করি তাহলে ওই দেশের এক্সিস্টিং ল অনুযায়ী আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। ইট মিনস আই উইল বি প্রসিকিউটেড অ্যাকর্ডিং টু দেয়ার এক্সিস্টিং ল। তো এখানে যেটা বলার চেষ্টা করেছে তারা, যে আমি একজন রেসপন্সিবল ইউজার হিসাবে ওই সিমটা ব্যবহার করবো, রেসপন্সিবল ইউজার উইদিন কোটেশন। তো আমরা কি সেই রেসপন্সিবল ইউজার তৈরি করতে পারছি? সেটা বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, অনেক জায়গায় আমরা কিন্তু সেটা এখন অনেক পর্যন্ত ক্ষেত্রে সেভাবে তৈরি করতে করতে পারছি। পারি। নিশ্চয়ই আপনার কাছে আসবো। অনেক ধন্যবাদ ডক্টর আহমেদ। আমরা এবার একটু দৈনিক আমার বার্তার যুগ্ম সম্পাদক আমাদের সাথে রয়েছেন পারভেজ খান, আমরা আপনার কাছে একটু আসবো। যে আমরা বলছিলাম যে কোনো সংবাদ গণমাধ্যমে আসছে, কোনো অপরাধ ঘটছে, অপরাধ ঘটবার পরে সেটি প্রক্রিয়াধীন রয়েছে, কিন্তু আপনি আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, আপনি বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন গণমাধ্যমে আপনি কাজ করেছেন, এখনো করছেন, তো আপনারা আসলে কিভাবে এই বিষয়টি, এই নীতি নির্ধারণী জায়গাটা কিভাবে মেনে চলেন? ধন্যবাদ স্যার। এতক্ষণ উনি যে কথাগুলো বললেন, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। স্যার এতক্ষণ যে কথাগুলো বললেন, এগুলো আসলে আমাদের প্রত্যাশার জায়গা, আমাদের স্বপ্নের জায়গা, আমাদের চাওয়ার জায়গাগুলো, যেমনটা হওয়া উচিত। কিন্তু বাস্তবে কিন্তু সেই জিনিসটাও মোটেও হচ্ছে না। এই সাংবাদিকতায় আমার প্রায় 40 বছরের অভিজ্ঞতা, বিভিন্ন জাতীয় দৈনিকে, টেলিভিশনে কাজ করেছি। এখন এই বিষয়টা হচ্ছে যে, এই যে স্যার একটা কথা বললেন যে প্রেস কাউন্সিলের যে বিষয়টা, আমাদের দেশে প্রেস কাউন্সিল আছে, সেখানে আমাদের প্রশিক্ষণের ব্যাপারটা আছে, তারা দিক নির্দেশনা দেয়। কিন্তু কখনো আমি আজ পর্যন্ত কখনো দেখিনি প্রেস কাউন্সিল এসে কখনো আমাকে জবাবদিহিতার মুখোমুখি করে যে আপনি এটা কেন করছেন, এটা করা ঠিক হচ্ছে না, তা এভাবে না হোক, আপনি এভাবে করেন। এই বিষয়গুলো কিন্তু আমরা কখনোই পাচ্ছি না। আর স্যার যেটা বলে, এটা কিন্তু শুধুমাত্র আমাদের দেশে না, আবার অনেকগুলো দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে উন্নত দেশগুলোতে। এই নীতিমালা কিন্তু পরিপূর্ণভাবে অধিকাংশ দেশেই মানা হয়। যেমন এই যে আমাদের মাননীয় ডিবি প্রধান সাহেব, উনি কথা বলতেছেন মিডিয়ার সামনে এসে, অথচ হাইকোর্ট থেকে, উচ্চ আদালত থেকে কিন্তু একদম সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছে। আরো 10 বছর আগে? না না না, এই গত 2-3 দিন আগে আবার গত 10 বছর আগে থেকেই নিষেধ ছিল, কিন্তু সেটি মানা হচ্ছে। হ্যাঁ, আগে থেকে নিষেধ ছিল। এবং গত সপ্তাহে বা 2-3 দিন ধরে, বিশেষ করে এই সংসদ সদস্য হত্যাকাণ্ড যেটা হলো, এটার পরের থেকে পুলিশ হেডকোয়ার্টারে কিন্তু পুলিশের সবগুলো সংস্থাকে, জেলা পর্যায়ে বা বিভিন্ন ইউনিট, টিভি, সিআইডি বা যারা যেখানেই আসেন না কেন, তাদের সবাইকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে মিডিয়াতে এ ধরনের কথা যেন না বলা হয়, একটু সংযত হয়ে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আজকে যেমন সেটা কলকাতা থেকেও বলতেছে, আমাদের এখান থেকেও বলতেছে যে কোথায় শিয়াম, সে কোথায় আছে, কোন একটা দেশের নাম বলা হচ্ছে, সে ওখানে আছে। আবার কি বলা হচ্ছে, আজকালের মধ্যে শিয়ামকে ধরতে পুলিশ সেখানে যাবে। এতে করে কি হলো, শিয়ামের কাছে কি মেসেজটা পৌঁছে দেওয়া হলো না? তো ওনারা কোন দায়িত্ব জ্ঞান থেকে, কোন জায়গা থেকে কথাগুলো বলেন যে আমরা কালকে এই আসামিকে ধরতে যাব, এই আসামি ওই জায়গাটায় আছে? এটা তো গেল ওনাদের বিষয়। আমাদের বিষয়টা একটা দুঃখজনক পর্যায়ে চলে গেছে। এটা হচ্ছে যে ওনারা যা বলেন ঠিক আমরা কিন্তু হুবহু সেটাই লিখে দিই, আমরা সেটাই দেখিয়ে দিই। এমন সময় এমনকি লাইভও আমরা করি সেখান থেকে ওনারা কি বলতেছে। সেখানে আমাদের যে দায়িত্ববোধের যেটুকু প্রয়োজন, সাংবাদিকতার নীতিমালায় আসলে আমরা কতটুকু বলতে পারি, কতটুকু দেখাতে পারি, ওই জায়গায় আমরা কখনো আসলে যাই না, যেটা যাওয়া উচিত। আমরা যখন সাংবাদিকতা পড়ে আসি, সাংবাদিকতা যখন শিখে আসি, যখন দেখি বা যখন কাউকে জ্ঞান দিতে যাই, কোথাও ক্লাস দিতে যাই, তখন কিন্তু এই নীতির কথাগুলো আমরা বলি। কিন্তু আমি যখন নিজের কাজে যখন বসি, নিজের টেবিলে যখন বসি, নিজে যখন একটা মাইক্রোফোন দিয়ে কোথাও যাই, হ্যাঁ, তখন আমি কিন্তু সেগুলো ভুলে যাই যে আমি কি করতেছি। সরি, যেমন আরেকটা ছোট ঘটনা দেখেন, এই যে খুনের বর্ণনাটা যেভাবে দেওয়া হয়েছে, যেভাবে এই বিষয়গুলো তো শুধুমাত্র দর্শক তো দেখতেইছে। এই যে এমপি সাহেবের মেয়ে, উনিও কিন্তু দেখেছেন বিষয়টা, তো স্ক্রিনে বসে দেখেছেন। হ্যাঁ, একবার ওই জায়গায় যদি আমি যাই, আমি যদি ডরিনের চোখ দিয়ে যদি দেখি, ডরিনের কান দিয়ে যদি আমি শুনি, ডরিনের হৃদয় দিয়ে যদি আমি অনুভব করি, তখন আমার কাছে কেমন লাগবে বিষয়টা। তার বাবাকে কিভাবে মারা হয়েছে, কিভাবে সেই মাংসগুলো টুকরো করা হয়েছে,
এই কথাগুলো আসতে বলে আমি হয়তো আবার উচ্চারণ করতেছি, কিভাবে মশলা মাখানো হয়েছে, কি হয়েছে। এটা তো একটা পুলিশের তদন্তের ভাষা হতে পারে, বা তারা যদি পেয়েও থাকে এই মুহূর্তে তো এইভাবে কাউকে বলা কতটুকু সমীচীন। আমি মনে করি এটা সবাইকেই ভাবা উচিত, শুধু আমাদেরকে না, মিডিয়াকে না। শুধু একভাবে মিডিয়াকে তো আমরা বলতে পারি, আমরা তারা বলতেছে দায়িত্ব জ্ঞানের জায়গা থেকে বলতেছে, সরকারের মুখপাত্র হয়ে বলতেছে, অথবা আমরা এটা দেখালে বা বললে সমস্যা কোথায়। কিন্তু সেখানে কথা হচ্ছে যে ওনাদেরকেও একটু মেনে চলতে হবে, এবং তার সাথে আমি মনে করি ওনারা যাই বলুক না কেন, আমি আমার জায়গা থেকে বলবো, ওনাদের দায়িত্বটা আমি নিব না, আমি আমাদের জায়গা থেকে বলবো যে আমাদের আরো অনেক বেশি সচেতন হতে হবে। জি, অনেক ধন্যবাদ জনাব পারভেজ খান। আপনার কাছে নিশ্চয়ই আবারও আসবো আমরা। শুভজিৎ পুতুদণ্ড, আপনার কাছে আসতে চাই। আপনি তো এই এমপি সাহেবের এই ঘটনা নিয়ে অনেকগুলো রিপোর্ট করেছেন আমাদের চ্যানেল 24-এ, এবং অতি সম্প্রতি যেই ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু খণ্ডিত অংশের বলা হচ্ছে যে কিছু মাংস পাওয়া গেছে 1 কেজি বা 1.5 কেজি ওজনের, এই কথাগুলো বলা হচ্ছে। এবং এরপরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে যে এমপি আনারের মরদেহ উদ্ধার, এরকম শিরোনাম করা হচ্ছে। তো এটি কতখানি যৌক্তিক বলে আপনার কাছে মনে হয়? এবং কর্তৃপক্ষ কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত করেননি, এবং বলা হচ্ছে যে ডিএনএ টেস্টের পরই আসলে প্রতিবেদন দাখিল করা হবে। এই বিষয়টি আপনার যদি কোনো মূল্যায়ন বা মন্তব্য থাকে একটু জানতে চাইব। শুভজিৎ পুতুদণ্ড। দেখুন, প্রথমেই বলবো চ্যানেল 24-এ ব্যক্তিগতভাবে আমরা কখনোই চ্যানেল 24 কখনোই বলেনি যে এমপির মরদেহ উদ্ধার। চ্যানেল 24 অন্য গণমাধ্যমের কথা বলছি, মাংস উদ্ধার ফরেনসিক রিপোর্টের পরে জানা যাবে এই এই মাংস এমপি আনারের কিনা। এখন ফরেনসিক রিপোর্টের পরে কিন্তু প্রাথমিক ধাপ হচ্ছে যে মাংস উদ্ধার হয়েছে। যে কোর্টে মূলত মামলাটি চলছে বারাসত আদালত, সেই বারাসত আদালতে একটি পারমিশন চাওয়া হয়েছে ফরেনসিক রিপোর্টের জন্য। মাত্র 60 গ্রাম মাংসের টুকরো ফরেনসিক সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। মোট 4 কেজি মাংস রয়েছে। এই 60 গ্রাম মাংস থেকে কিন্তু মূলত জানা যাবে যে মানুষের মাংস কিনা, এবং যদি সেটা নিশ্চিত হয় তারপরে এমপি সাহেবের যে মেয়ে তিনি আসবেন, তারপরে তার ডিএনএ হবে। এই ক্ষেত্রেও কিন্তু ডিএনএ টেস্টের ক্ষেত্রেও কিন্তু ধাপ আছে। শুধুমাত্র এমপি সাহেবের মেয়ের ডিএনএ পরীক্ষার পরে কিন্তু বলে দেওয়া হবে না যে ডিএনএ পরীক্ষার সফল হয়ে ম্যাচ করেছে। যেহেতু তার অন্যান্য রিলেটিভ আছে, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড বার আবার ম্যাচ করা হবে। একাধিক ধাপের পরে কিন্তু শতভাগ নিশ্চিত হওয়ার পরে কিন্তু বলা যাবে যেটা এমপির মরদেহ কিনা, এবং এই কথা কিন্তু আমরা বারবার বলেছি। আমরা কিন্তু কোনোভাবেই দর্শকদের ধোঁয়াশার মধ্যে রাখার কোনোভাবেই কোনো চেষ্টা করিনি। অন্যদিকে আপনি যেটা বলছিলেন যে এমপি সাহেবের এই মৃত্যু ঘিরে একাধিকবার নানাভাবে ধোঁয়াশা উঠেছে, আমাদের দুজন গেস্ট তিনি বলছিলেন যে নানাভাবে যে ধোঁয়াশা উঠেছে। একটা জিনিস ঘটনা যে ভারত থেকে অখিলেশ চতুর্বেদী সিআইডি আইজি তিনি একমাত্র 22 তারিখ গণমাধ্যমের সামনে এসেছিলেন, যেদিন প্রথম ব্লাড স্যাম্পেল কালেক্ট করা হয় বা ঘর তল্লাশি করা হয়। এছাড়া দ্বিতীয়বার কিন্তু সিআইডির তরফ থেকে কোনো ব্রিফিং আসেনি, সিআইডির তরফ থেকে কোনো রকম কোনো বক্তব্য আসেনি। একদম সঠিক কথা। এটি কিন্তু নানাভাবে সূত্র মারফত, সিআইডিও সূত্র মারফত যেরকম বার করা হয়েছে। বড়নগর যেরকম থানায় একটি জিডি হয়েছিল, সেই হিসেবে তাদের আইও ছিল। নিউ টাউন থানা একটা তারা স্বতঃপ্রণীতভাবে মামলা করেছে, তাদের ক্ষেত্রে তাদের আইও ছিল, এবং অবভিয়াসলি যে বাংলাদেশের যে তদন্তকারী দল তারা ছিল। সব মিলে বিভিন্ন দিক থেকে রিপোর্টের যে সত্যতা সেটা কিন্তু যাচাই বাছাইয়ের পর তবেই কিন্তু চ্যানেল 24-এর প্রতি কোটি ব্রেকিং এসেছে, প্রতি কোটি খবর কিন্তু দেখানো হচ্ছে। এবং একটা খবরও কিন্তু এখনো পর্যন্ত যে ভুল তথ্য সেটা সামনে আসেনি। স্যার বলছিলেন যে নেপালে সিয়াম পালিয়ে গেছে, খবরটা দেখানো হয়েছে। সিয়াম যখন নেপালে পালিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে নজরবন্দি করার পরেই আমাদের কাছে এখন চূড়ান্ত খবর আছে যে তাকে নজরবন্দি করা হয়েছে, নেপাল পুলিশ তাকে নজরবন্দি করেছে। তারপরেই কিন্তু আমরা সেই খবর প্রকাশ্যে এনেছি। একটা খবর দেখুন, ভুললে চলবে না, চলতি সপ্তাহে পুনেতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে অ্যাক্সিডেন্টে একটা স্পোর্টসের গাড়ি, একদম প্রায় 3 কোটি টাকা দামের গাড়ি, 17 বছরের একটা ছেলে, তিনি কিন্তু 2জন আইটি প্রফেশনালকে কুচলে দিয়েছে কার্যত। এবং এই ঘটনার পরে যদি আপনি দেখেন, ব্লাড স্যাম্পেল পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হয়েছিল এই ছেলেটি, যে এই ছেলেটি যেন সাজা না পায়। পুলিশের তরফ থেকে যত সম্ভব চেষ্টা করা হয়েছিল যাতে ছেলেটি সাজা না পায়। ছেলেটির বাবা একজন কোটিপতি ব্যক্তি, এবং ভারতের আইনের মধ্যে তার যে লুফল তারা কিন্তু সেটা বার করতে শুরু করেছিল। শুধুমাত্র গণমাধ্যম এবং স্থানীয় মানুষ সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার এনেছে, তারপরেই কিন্তু এই কোটা যে কেস সেটা একেবারে যেটা গর্তে ফেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে কিন্তু আবার সেটা মেইন স্ট্রিম একদম চলে এসেছে, এবং ছেলেটি কিন্তু কার্যত সাজার পথে ছাড়া এগিয়ে যাচ্ছে। কাজেই এই যে আনার সাহেবের মৃত্যু, এটা অত্যন্ত বড় ঘটনা। আপনি যদি দেখেন, একই ঘটনা যদি ভারতের কোনো সাংসদ বাংলাদেশে গিয়ে একইভাবে মৃত্যুবরণ করতেন, ভারতের তরফ থেকে রিপারকেশন কি হতো বাংলাদেশে।
আমরা গণমাধ্যমের বারবার যে কমেন্ট বক্স চেক করছিলাম, আমরা খবর করার পরেও চেক করি, আমরাও চেক করি, সেখানে যেভাবে রিপারকেশন মানুষের তরফ থেকে আসছিল সেটা কোনোভাবেই কাম্য নয়, আমরাও দেখছিলাম। আজকে যদি একজন ভারতীয় এমপি বাংলাদেশে খুন হতো, প্রত্যেক ভারতীয় ইউনাইটেড হতো এবং প্রত্যেক ভারতীয় এই কারণের জন্য বাংলাদেশকে কাঠগড়ায় দাঁড় করাতো। বাংলাদেশের মানুষ কেন ইউনাইটেড নয় এটা নিয়ে বারবার নিজেদের মধ্যে আমাদের প্রশ্ন যাচ্ছে, কেন বাংলাদেশের মানুষ ইউনাইটেড নয়? তারা কেন ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্ন তুলছে না? তারা কেন ভারতের পুলিশ ব্যবস্থা যারা প্রথম দিন থেকে অ্যাক্টিভ হয়নি কেন তাই নিয়ে প্রশ্ন তুলছে না? জি, ভারতের নির্বাচন ছিল, শুভজিৎ, এই প্রশ্নটা মোটামুটি আমরা ক্লিয়ার জানতে পেরেছি। আপনার কাছে নিশ্চয়ই আবার অন্য প্রশ্ন নিয়ে আসবো। আমরা ছোট একটা এই ফাঁকে বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ছোট একটা বিরতির সময় হলো, আমাদের অতিথিরা রয়েছে, নিশ্চয়ই আপনাদেরকে সাথেই পাবো বিরতির পর। বিরতির পর আরো একবার স্বাগত ইস্পাহানী মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে। আমরা অপরাধ তদন্ত গণমাধ্যমের সংবাদ এই বিষয়টি নিয়ে আলাপ করছিলাম। তিনজন অতিথি আমাদের সাথে রয়েছেন। আমরা বিরতির আগে কথা বলছিলেন শুভজিৎ পুততুণ্ড আপনার সাথে। আপনি বেশ কিছু ইস্যুজ নিয়ে কথা বলছিলেন যে ভারতের কোনো সাংসদ যদি বাংলাদেশে এসে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হতেন বা দুর্ঘটনা ঘটতো, সেক্ষেত্রে সেখানকার যে কমিউনিটি রয়েছেন তারা ইউনাইটেড হয়ে সেটির বিষয়ে জানার চেষ্টা করতেন, যেটি বাংলাদেশের পক্ষ থেকে হচ্ছে না। এরপরে আরো বেশ কিছু বলতে চেয়েছিলেন। চেয়েছিলাম যে ভারতের ক্ষেত্রে যেটা হয়, ভারতের জনগণ কিন্তু দল দেখে না, মূলত তারা দেখে দেশের স্বার্থ বা দেশের সাংসদ, বিষয়টা সেভাবেই দেখে। এবং আমি এইখানে অনেক ক্ষেত্রে শিওর যে তারা কিন্তু সম্পূর্ণভাবে বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়তো, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্ন করতো যে কেন খুন হলেন, আপনাদের কাছে কেন আগে থেকে সোর্স অফ ইনফরমেশন ছিল না, আপনারা কেন শুরু থেকে তদন্ত প্রক্রিয়া শুরু করলেন না, প্রশ্ন থাকতো, একাধিক প্রশ্ন থাকতো। বাংলাদেশের তরফ থেকে কোনো প্রশ্ন নেই, একেবারেই প্রশ্ন নেই। বাংলাদেশের সুশীল সমাজ প্রশ্ন করে না, বাংলাদেশের সাধারণ মানুষ প্রশ্ন করে না। কেন প্রশ্ন করে না? তারপরেই তো মিডিয়া প্রশ্ন তোলে, মিডিয়া প্রশ্ন তুললেই তখন প্রশ্ন আসে মিডিয়া কেন প্রশ্ন করছে, কেন এরম, কেন বাংলাদেশের সমাজে কেন প্রশ্ন করার স্বভাবটা কেন চলে গিয়েছে? আজকে এমন নয়, ভারতীয়রা কিন্তু আশঙ্কিত, কারণ এমপি হত্যার এই ঘটনা এটা কিন্তু শুরুর ঘটনা নয়। আপনি যদি দেখেন সালাউদ্দিন আহমেদ, নূর হোসেন, সোহেল রানা ইয়রেঞ্জের মালিক, বাংলাদেশের বঙ্গবন্ধু সর্বসূত খুনি আব্দুল মাজেদ, একাধিক, আমি যদি মানে বলতে শুরু করি থামবেন। এমনকি বর্ধমানে বীরভূমে গিয়ে ডাকাতি হচ্ছে, সেখানেও বাংলাদেশে কিছু ডাকাতের নাম আসছে। আপনি যদি খাগড়াগড়ের বিস্ফোরণ দেখেন, সেখানেও বাংলাদেশি একাধিক জঙ্গি গোষ্ঠীর নাম আছে যারা বাংলাদেশের সরকার ফেলতে চায়, তারা সেখানে রীতিমতো অস্ত্রের মজুদ ঘটিয়েছিল। পশ্চিমবঙ্গ বা ভারত, এটা কি বাংলাদেশি অপরাধের, বাংলাদেশি যারা মানুষ তারা কি অপরাধের গড় তৈরি হচ্ছে? বাংলাদেশ ভারত কেন গোয়েন্দা তথ্য আদান প্রদান করে না? তারা কেন যৌথভাবে গ্রেপ্তারিতে এগোয় না? তারা কেন শুধুমাত্র বন্দি প্রত্যাপন চুক্তিতে আটকে রয়েছে? তাও বন্দি প্রত্যাপন চুক্তি এই নয় যে তারা যখন তখন চাইবে তারা নিয়ে যাবে। ভারত চাইলেই আজকের দিনে যে 3 জন গ্রেপ্তার হয়েছে বাংলাদেশে, তাদের নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করতে পারছে না। আবার ভারতে যে গ্রেপ্তার হয়েছে তাকে জিহাদকে নিয়ে গিয়েই চাইলে ডিবি গ্রেপ্তার করতে পারছে না। ব্যারিয়ার রয়েছে, এই ব্যারিয়ার গুলো কেন সরছে না? একাধিক ক্রস বর্ডার অপরাধ হচ্ছে, বাংলাদেশের মানুষ শুধুমাত্র ওই বর্ডারে বেড়ায় যখন বিএসএফ গুলি চালায় তাই নিয়ে সোচ্চার, কিন্তু ক্রস বর্ডার পেরিয়ে যখন ভারতের মাটিতে এসে বাংলাদেশের যে অপরাধগুলো সেগুলো সংঘটিত হচ্ছে, কেন তাই নিয়ে তারা সোচ্চার হচ্ছে না? এখানে বাংলাদেশেরও যেরকম ব্যর্থতা আছে সেরকম ভারতেরও ব্যর্থতা আছে। দুই দেশের কেন রাষ্ট্রপ্রধানরা এক হচ্ছে না? তারা কেন বলছে না? তারা কেন লিমিটেশন গুলো দূর করছে না? এটাই আমি বলতে চাইছিলাম। জি, অনেক অনেক ধন্যবাদ শুভজিৎ পুততুণ্ড। আপনার কাছে নিশ্চয়ই আবার আসবো। পারভেজ খান, আপনার কাছে একটু এই বিষয়ে ছোট্ট করে জানতে চাইবো। শুভজিৎ পুততুণ্ড যেমনটি বলছিলেন যে ভারতের কোনো সাংসদ যদি এই দেশে হত্যা হতেন তাহলে সুশীল সমাজরা কথা বলতেন, গোয়েন্দা তথ্যের বিষয়ে তারা প্রশ্ন তুলতেন, গণমাধ্যম একজোট হতো, কিন্তু এখন সেখানে সাংবাদিকদের কোনো প্রশ্ন নেই, বাংলাদেশের সাংবাদিকদের। এবং যেটি আমরা দেখতে পারি, বরঞ্চ কিছু কিছু গল্প তৈরি হচ্ছে। পাশাপাশি মন্ত্রী পর্যায়ের যারা দায়িত্বশীল কর্তা ব্যক্তি রয়েছেন তারা ঘন্টার পর ঘন্টা ব্রিফিং করেন এবং ডিবির পক্ষ থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট জানানো হয়। কোনো প্রশ্ন নেই, বাট উত্তর একের পর এক উত্তর দিয়ে যাচ্ছেন। এই বিষয়টিতে আপনার একটু মন্তব্য জানতে চাইবো, এটি কতখানি আসলে যুক্তিযুক্ত? পারভেজ খান, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু মানে আমি বলি, সেটা হচ্ছে যে আসলে যান্ত্রিক ত্রুটির কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, দাদার কথাগুলো আমি আসলে একটাও শুনতে পারি।
আমি খুবই আপনি যেটা দুঃখিত। বললেন আমি সে কথা ধরেই বলতেছি যে আপনি যদি আমাকে আরেকটু বলতেন, কারণ যেহেতু আমি দাদার কথা আমি কিছুই শুনিনি। আচ্ছা, আমি 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 ছোট্ট করে একটু জানতে চাচ্ছি যে শুভজিৎ পুততুণ্ড যেমনটি বলেছেন যে ভারতের কোনো সাংসদ যদি বাংলাদেশে এসে হত্যাকাণ্ডের শিকার হতেন তাহলে সুশীল সমাজ থেকে শুরু করে সেখানকার সবাই একজোট হতেন এবং গণমাধ্যম প্রশ্ন করতেন, বাংলাদেশের সাংবাদিকরা কেন প্রশ্ন করেন না। তার বিপরীতে আমরা যেটি দেখি যে সিনিয়র দায়িত্বশীল পর্যায়ের সরকারের আমলা যারা রয়েছেন তারা ঘন্টার পর ঘন্টা ব্রিফ করেন, ঘন্টার পর ঘন্টা প্রশ্ন না তৈরি করে তারা উত্তর দেওয়ার চেষ্টা করেন। এই যে সংস্কৃতিটা, এটি কেন এবং একটি কতখানি যৌক্তিক? না, এটা আসলে কোনো যৌক্তিকতা নেই এখানে। আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত, এখানে কোনো যৌক্তিকতা নেই। আমি তো আমার শুরুতেই কিন্তু বলেছি, স্যারও বলেছেন বিষয়টা, এখানে আসলে কোনো যৌক্তিকতা নেই, আমরা আসলে এভাবে বলতে পারি না। আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে উনি যে খুন হয়েছেন সেই বিষয়টাও কিন্তু আমরা কিন্তু এখনো অফিসিয়ালি কিন্তু নিশ্চিত করতে আমরা পারি না। জানি জি। এমন কিন্তু এখন আপনি সংসদেও যে ওনার এটা ওখান থেকে তার নামটা কিন্তু আসলে কিন্তু এখনো শূন্য ঘোষণা করা হয়নি, উনি এখন ওখানে আছে। অর্থাৎ আমাদের অবস্থাটা এখন এমন একটা অবস্থানে আছে যে আমাদের এখানে যে মামলাটা হয়েছে সে মামলাটাও কিন্তু কোনো হত্যা মামলা বা মার্ডার কেস হয়নি, এখানে একটা অপহরণ মামলা হয়েছে। জি, আমাদের কিন্তু আইনের ভাষা এখন পর্যন্ত উনি নিখোঁজ। কিন্তু আমরা মনে করি যেটা হয়তো বা এমন কিছু আলামত বা এমন কিছু বিষয় কলকাতা পুলিশ পেয়েছে যে কারণে, কিন্তু কলকাতা যে মামলা হয়েছে সেখানে কিন্তু ঠিক 302, 306 মানে হত্যা এবং অপহরণ, গুম সবগুলো ধারাগুলো সেখানে আছে। কিন্তু আমাদের এখানে যে মামলাটা হয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র অপহরণ মামলা হয়েছে। আবার দেখেন এই মামলার তদন্ত নিয়েও কিন্তু অনেক জটিলতা আছে। দুইটা দেশে কিন্তু, একটা দেশে হলো হত্যা মামলা, সেখানে ওই মামলাটুকু তদন্ত করতেছে, আর এখানে হলো কোনটা অপহরণ মামলা, এখানে হচ্ছে অপহরণ মামলা তদন্ত। আবার যদি এখানে বিচারিক আদালত যদি মনে করে যে এখান থেকে কোনো ম্যাজিস্ট্রেট ওই দেশে যাবে গিয়ে সেভাবে হতে পারে, কিন্তু এটা কিন্তু অনেক জটিল। আমরা যত কথাই বলি না কেন আমরা কিন্তু এখনো অফিসিয়ালি, আমরা কিন্তু দাপ্তরিকভাবে বলি, অফিসিয়ালি বলি, আমরা কিন্তু এখনো নিশ্চিত হতে পারিনি তিনি যে হত্যা শিকার হয়েছেন কি হয়েছেন কিনা। আরেকটি বিষয় পারভেজ খান আপনার কাছে জানতে চাইবো যে এই যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে 3 জন, আবার ভারত থেকে 1 জন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত প্রমাণিত দোষী সাব্যস্ত করা যায় না, কারণ তাদের এখনো প্রক্রিয়াধীন বিচার প্রক্রিয়াধীন রয়েছে। তো তাদেরকে গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে, হ্যাঁ, এবং গণমাধ্যমের পক্ষ থেকে সাধারণ মানুষজন যখন দেখছেন যে তাদেরকে এক প্রকার দোষী বলেই বিবেচিত করছেন, কখনো কখনো দেখা যায় যে বিচার প্রক্রিয়া শেষ হবার পরে তারা আসলে একেবারেই নির্দোষ। তো এই যে তার যে সামাজিক একটা অপমান যে তাকে করা হলো, এর দায়ভারটা আসলে কার? এই দায়ভারটা অবশ্যই আমাদেরকে নিতে হবে। আমি মনে করি দায়ভার আমাদের মিডিয়া, দায়ভার আমাদের দায়িত্বশীল যে কর্তৃপক্ষ যারা এগুলো করতেছে সেগুলো, এবং দায়ভার হচ্ছে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা বা আইনি যে বিষয়গুলো আছে সে আইনের যথাযথ প্রয়োগটা না হওয়া। কারণ হচ্ছে যে দেখেন, এর আগে কিন্তু একটা সময় দেখা যেত যে যখন কোনো আসামি অ্যারেস্ট হতো তার বুকে নাম লিখে দেওয়া হতো। এখন হয়তো ওই জায়গা থেকে একটু সরে আসছি আমরা, এখন ওইভাবে দেওয়া হয় না। এখন আমাদের এই জায়গাটা জনাব পারভেজ খান যদি এই জায়গাটা একটু অ্যাড করি, আমরা যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই বলি, ভারতে কিন্তু অপরাধীকে আনা হলে তাকে ঢেকে আনা হয় এবং তার নামটাও কিন্তু প্রকাশ করা হয় না, ভিন্ন নামে ছদ্ম নামে তাকে আনা হয়। কিন্তু আমাদের এখানে উল্টো চিত্র, বরঞ্চ তাকে ফলাও করে প্রচার করা হয় এবং তার নাম একদম বুকে লিখে দেয়া হয়। এবং এখানে আমাদের টেলিভিশনে আমাদেরকে পত্র পত্রিকাতে ওই তদন্ত সংশ্লিষ্ট পুলিশ যারা আছেন বা যে সমস্যায় থাকতা কেন তারা বারবার অনুরোধ করে আমাদেরকে ডেকে নিয়ে আসেন, এটা একটু দেখান, তারা ব্রিফিং করেন এবং একটা মহড়া দেওয়া হয় তাদেরকে নিয়ে। আগে হয়তো কথা বলা দেওয়া হতো, এখন কথা বলতে দেওয়া হয় না, কিন্তু তারা বের হয়ে যাচ্ছে, গাড়িতে উঠানো হচ্ছে, এইভাবে তাদেরকে যেভাবে চেহারা দেখানো হয়, জি, হ্যাঁ, এটা সম্পূর্ণ অনৈতিক। আইন তো নাই, আইনে তো এই ধরনের একদম স্পষ্ট ব্যাখ্যা আছে, এভাবে কখনোই আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কখনোই এটা করা যাবে না। আর একটু আগে আপনি যেটা বলছিলেন যে 10 বছর ধরে চলে আসতেছে, জি, শুধু 10 বছর না, এই যে এই 2-3 দিন আগেই বোধহয় অ্যাডভোকেট 2012 সালের আইন ছিল। হ্যাঁ, না আমি বললাম যে 2-3 দিন আগেও অ্যাডভোকেট শিশির মনির উনিও কিন্তু আবার আবেদন করেছে যে জিনিসগুলো একটু বন্ধ রাখার জন্য, জি, যে কারণে যে আইজি মহোদয় সিনিয়র সমস্ত আইনজীবী জায়গায় এগুলো দিয়েছে, কিন্তু কেউ তো মানতেছে না। পুলিশের আইজির নির্দেশ যদি একজন জয়েন্ট কমিশনার না মানে, একজন ডিপটি কমিশনার না মানে, তো সে দায়িত্বটা কার? জি, দেখতেছেন না আমি বলার পরে এটা হচ্ছে।
অনেক অনেক ধন্যবাদ পারভেজ খান, আপনার কাছে আবারও আসবো আমরা। ডক্টর আহমেদ, আপনার কাছে একটু এই মুহূর্তে জানতে চাইবো যে মামলা চলাকালীন সময় যে সকল আসামির কথা আমরা বলছিলাম, তো তাদের এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়াধীন রয়েছে, তারা আদালতে থাকাকালীন সময় তাদের প্রাপ্ত অধিকারগুলো আসলে কি হওয়া দরকার, বা আমাদের এখন কি অধিকার রয়েছে তাদের? আমি এতক্ষণ পারভেজ খান এবং শুভজিতের কথা শুনছিলাম। জি, আমাদের এখানে আমরা একটা মিডিয়া ট্রায়ালের মধ্যে একটা দিয়ে বন্দোবস্ত থাকে। যাচ্ছি, এবং অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে পারভেজ খান বলছিলেন আসলে পার্সন ইজ ইনোসেন্ট আনটিল ফাউন্ড গিলটি। আদালতে সাংসারিকভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি সবসময় নির্দোষ। জি, এবং জার্নালিজমে আরেকটা জিনিস বলা হয়, ইফ দেয়ার ইজ এ ডাউট লিভ ইট আউট। আপনি নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই বিষয়ে রিপোর্ট করতে পারেন না। তো আমরা কিন্তু ওই কোর্ট ট্রায়াল, যেটা আমরা বলি যে নিয়ম মাফিকভাবে কোর্টের মাধ্যমে প্রমাণিত হবে ব্যক্তি দোষী বা নির্দোষ। কিন্তু এই যে মিডিয়া ট্রায়ালের একটা প্রক্রিয়া চলছে, যে ব্যক্তিকে আপনার মিডিয়া অনেক সময় দোষী সাব্যস্ত করে দেয়। তো আমরা এখানে, আপনি যেটা বলছেন যে এখানে সুরক্ষাটা কি, সেফগার্ডটা কি, তো আমাদের এখন অনেক নীতিমালা আছে। আমার যেমন দেখবেন চিলড্রেন অ্যাক্ট 1974 আছে। এখন আমি কি চিলড্রেন দের ক্ষেত্রে কোনো অপরাধ হলে তার সুরক্ষার জায়গাটা কি খেয়াল করছি? সেখানে কি আমি ভিকটিম বা অ্যাকিউজড পার্সনের সঠিক নামটা ব্যবহার না করে আমি কি ছদ্মনাম ব্যবহার করছি? এবং সেখানে তো ক্লিয়ারলি বলা আছে। এবং আমাদের সাংবাদিকতা, যেমন বাংলাদেশ প্রেস কাউন্সিলে ওখানে কোড অফ কন্ডাক্টে বলা হয়েছে যে এই জিনিসগুলো সবসময় খেয়াল করবে। তো আমাদের যদি সম্প্রচার নীতিমালার জায়গায় আমরা দেখি, সম্প্রচার নীতিমালা, সেখানেও কিন্তু এই জিনিসগুলো বলা আছে। কিন্তু দেখতে হবে যে আমরা গণমাধ্যম কর্মীরা সেটা অনুসরণ করছেন কিনা। আর আরেকটা বিষয়, সেটা হলো যে আমাদের যে দায়িত্বশীল ব্যক্তি যারা এই তদন্ত বা এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন, যেমন আপনার আমাদের ডিবি প্রধান পশ্চিমবঙ্গের সিআইডি প্রধানের সাথে আলাপ আলোচনা করেছেন। এখন আলোচনা একটা পর্যায়ে হয়তো বাংলাদেশের সাথে যেহেতু ইউএস এর আপনার কোনো বন্দি বিনিময় চুক্তি নেই, তো ইন্ডিয়ার সাথে আমেরিকার বন্দি বিনিময় চুক্তি আছে। তো আখতারুজ্জামান শাহীন যেহেতু যুক্তরাষ্ট্র প্রবাসী, এখন তাকে ইন্টারপোলের মাধ্যমে আনার জন্য যদি বাংলাদেশ ইন্ডিয়ার সহযোগিতা চেয়েও থাকে, কিন্তু সেটা আমার মনে হয় যে এইভাবে পাবলিক করা কতটা সমীচীন সেটা দেখতে হবে। যা যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহীনকে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনার চিন্তা ভাবনা করা হচ্ছে। যদি এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা তারা নিজেরা আলোচনা করে থাকে, স্ট্র্যাটেজিক কারণে, কৌশলগত কারণে এটা কিন্তু প্রকাশ করা কোনোভাবে ঠিক না, এবং এটা কিন্তু বিভিন্নভাবে তদন্ত কাজকে ব্যাহত করতে পারে। এবং এখন তো আপনি দেখবেন যে কোনো একটা খবর সারা দুনিয়াতেই ছড়িয়ে যায়, এবং যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে আছে সে ওইখান থেকে বসে এখানে ফলো আপ করতে পারে কি হচ্ছে। তো ফলে এই জায়গাগুলোতে বোধহয় সচেতন হওয়া উচিত। আমি বিশেষ করে বলবো যে প্রফেশনালিজম, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। অফিসার যারা কাজ করেন, যেমন আমি পশ্চিমবঙ্গের অনেকগুলো সংবাদপত্র আমি খেয়াল করেছি এই ইস্যুর উপর, এবং শুভজিৎ যেটা বলেছেন আমি ওনার সাথে সহমত পোষণ করছি যে তারা কিন্তু খুব বিশেষ করে ওইখানে অফিসার যারা, তারা খুব কেয়ারফুল ছিলেন, এবং ইভেন ব্রিফিং এর সময় খুবই সচেতন। আমাদের বোধহয় এই জায়গাটা বোধহয় খেয়াল করা উচিত, আমরা ব্রিফিংটা কখন দিব, কতটুকু বলবো, কি বলবো, এবং এতে কি তদন্তের কাজ ব্যাহত হতে পারে, অথবা যে জিনিসগুলো আনডিটেক্টেড আছে সেইগুলো কি এই ব্রিফিং এর কারণে ব্যাহত হইতে পারে। তো আমরা যাদেরকে সাসপেক্ট করছি সেই জিনিসগুলো যদি আমি ব্রিফিং এ বলে দিই,
সেটা হয়তো কোনো না কোনো তাদের নামগুলো বলে দেওয়া হচ্ছে। কোনো না কোনো ভাবে তদন্ত কাজকে ব্যাহত করতে পারে। তো সেই জায়গাগুলো প্রত্যেকেই যার যার অবস্থানে, যেমন আমরা যেমন রেসপন্সিবল জার্নালিজম চাই, আমরা রেসপন্সিবল অফিসারও দেখতে চাই যে উনি ওনার দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন, সেটি। অনেক ধন্যবাদ। আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ইস্যুতে কথা হচ্ছে, পাশাপাশি আমাদের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ইস্যুতে অনেকগুলো কথা হচ্ছে। এবং এই ইস্যুটিতে একটু ছোট্ট করে যদি বলেন যে যখন তাদেরকে সেনাপ্রধান তাকে করা হয় তখন তাদের ভাইদের ইস্যুতে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু প্রশ্ন ছিল যে তার ভাইরা এই করেন, তারপরেও তাকে সেনাপ্রধান করা হয়েছিল। এর বাইরে যদি আবার বলি যে পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার ইস্যুতেও বেশ কিছু ঘটনা ছিল যেটি গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছিল, এরপরেও তিনি পুলিশ মহাপরিদর্শক হয়েছেন এবং সাম্প্রতিক সময়ে এমন বেশ কিছু ঘটনাও ঘটছে। তো জানার পরেও তাদেরকে এত বড় দায়িত্বশীল পদে দেয়া হচ্ছে, এটি কেন? এটি কি ইচ্ছাকৃত না অন্য কিছু রয়েছে, নাকি গোড়ায় কোনো গলদ রয়েছে? আমার কাছে যেটা মনে হচ্ছে, জেনারেল আজিজ এবং ফর্মার আইজিপি বেনজির আহমেদ তারা তো রিটায়ারমেন্টে গিয়েছেন, অনেকদিন হয়েছে। জি, জেনারেল আজিজ 3 বছরের উপরে হয়েছে যে রিটায়ারমেন্টে গেছে, কিন্তু রিটায়ারমেন্টের পরে মার্কিন যুক্তরাষ্ট্র জেনারেল আজিজের ব্যাপারে স্যাংশন দিয়েছে। এবং দেখতে হবে যে এই স্যাংশনটা উনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে দিলেন কেন, আগে কেন দেয়া হলো না? উনি যখন সেনা প্রধান ছিলেন তখন দিলেন না কেন? এখানে কোনো দুর্বিসন্ধি আছে কিনা সেই জায়গাটা দেখতে হবে। বেনজির আহমেদ যখন আইজিপি ছিলেন তখন কিন্তু তখন তো আমরা গণমাধ্যম বা কোথাও এতটা সোচ্চার দেখি নাই, কিন্তু এখন কেন? এবং এই দুইজনের ব্যাপারে যেই গণমাধ্যমে যে রিপোর্টগুলো হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে মিডিয়া ট্রায়াল হচ্ছে। কারণ অভিযোগ আসতে পারে, সেটা দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারে, কিন্তু আমরা দেখতে চাই সেটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক। ওকে, কিন্তু অনেক ধন্যবাদ। গণমাধ্যম বোধহয় এইভাবে ডালাও ভাবে ওনাদেরকে অভিযুক্ত করা বোধহয় ঠিক না। ঠিক হচ্ছে না। অনেক ধন্যবাদ, আমরা উত্তরটা পেয়েছি। আমরা একটু পারভেজ খান, আপনার কাছে এই ইস্যুতে জানতে চাইবো, আপনিও কি একই রকম মতামত আপনার রয়েছে কিনা? প্রফেসর আহমেদ যেমন বলছিলেন, তিনি বলছিলেন যে মিডিয়া ট্রায়ালের বিষয়টা বারবার করে বলছিলেন যে মিডিয়া ট্রায়ালের জন্য আসলে এটি হয়ে থাকবে, আসলে তারা প্রকৃত অপরাধী নাও হতে পারে এবং গণমাধ্যম ফলাও করে তাদের বিষয়ে অপরাধী প্রমাণিতই করে দিচ্ছে। এটা কিন্তু স্যার যেটা বলেন আমি স্যারের সঙ্গে একদম শতভাগ এক, এটা এক ধরনের মিডিয়া ট্রায়াল হচ্ছে। উনি যেটা বললেন যে এই যে আমি তার সঙ্গে যদি যোগ করে আর একটু বলি, আজকে বেনজির আহমেদ সম্পর্কে যা বলা হচ্ছে, এই বেনজির আহমেদের সৃষ্টি কিন্তু একদিনও হয়। জি, আজকে আজিজ সম্পর্কে যা বলা হচ্ছে, এই আজিজের ওনার সৃষ্টি কিন্তু একদিনও হয়নি। কিন্তু এতদিনই বা এই দুদক কি করেছে, আমাদের মিডিয়া আমরাই বা কি করেছে, তখন কিন্তু আমরা কিছুই বলিনি, কিছুই লিখিনি। যে এখন আজকে একটা পত্রিকাতে আসলো, আমি ধরে নিই সে পত্রিকায় যে অভিযোগগুলো আনা হয়েছে সবই সত্য, জি, একটাও মিথ্যা না, বা একটা লোকের আসলে এতটা সম্পদের পাহাড় হয়ে ওঠার কথা না সরকারি পর্যায়ের কর্মকর্তা। আবার স্যার যেটা বললেন যে যার ভাই এতটা সমালোচিত কয়েকজন ভাই, হ্যাঁ সরি, সেখানে ওই ব্যক্তিকে সেনা প্রদান করা বা এরকম একটা দায়িত্ব দেওয়া, হ্যাঁ সেখানেও আসলে আমার মনে হয় আর একটু ভাববার বিষয় ছিল। আবার দেখেন আরেকটা বিষয়, এই যে এখানে আমাদের যে বিষয়টা নিয়ে এতক্ষণ আলাপ হলো, আনাউল আজিম এমপি মহোদয়, উনার বিষয়টাও দেখেন, উনার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো মামলা ছিল। এরপরে আমাদের একজন নেতা কি বললেন যে উনার অতি জনপ্রিয়তা দেখে তাকে পরপর 3 বার নমিনেশন দেওয়া হয়েছে। জনপ্রিয়তা একটা জিনিস, আর আমরা যেগুলো আলোচনা করতেছি সেগুলো ভিন্ন জিনিস। আমরা যদি আসলে এইভাবে দেখি, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে একটু সরে আসতে হবে। আর আরেকটা বিষয় আমি একটু বলতেছি, এখানে আলোচনায় আসেনি, সেটা হচ্ছে এই 3টা ঘটনাতেই কিন্তু দেখবেন যে যারা জাল পাসপোর্টের বিষয় আছে, জাল এনআইডির বিষয় আছে, হ্যাঁ, কিন্তু তার মানে ইনারা যে এই অবস্থায় চলে আসছে, বা এই যে আঙ্গুল ফুলে কলা গাছ বলি, বা সম্পদের পাহাড় বলি, বা এই যথেষ্ট প্রতাপশালী বলি, আজকে এই ওদের এই উত্থানের পিছনে, এই অবস্থানের পিছনে কি আর কারো একটা চক্র সিন্ডিকেট কাজ করছে না? জাল পাসপোর্ট কিভাবে হলো? একজনের 2টা এনআইডি হয়, সে এনআইডি এখনো সচল থাকে, সেটা কিভাবে সম্ভব?
জি সেগুলো তো তাদের সম্পৃক্ততা, এগুলো তো দুদক খুঁজে বের করতেছে না। যে জনাব ওদেরকে পারভেজ খান, media আবার সামনে আবার আনতেছে। আবার কেউ কেউ বলে থাকেন যে বেনজির আহমেদের এই ইস্যুটি কখনোই আসতো না, দৈনিক কালের কণ্ঠে যেভাবে ফলাও করে প্রচারিত হয়েছে। কেউ কেউ বলে থাকেন যে তাদের বসুন্ধরা গ্রুপ বলি, আবার ওইখানে রংধনু গ্রুপ বলি, তাদের ভিতরে ইন্টারনাল যে ঝামেলা ছিল, সেই ঝামেলার কারণেই আসলে এটি উঠে এসেছে। না যে কোনো না একটা বিষয় কি, আমাদের অপরাধের রিপোর্ট গুলো কিন্তু যে কোনো একটা স্বার্থ থেকে কিন্তু আসে। কারণ যদি স্বার্থ আঘাত আসে, 4টা চোর মিলে বা 4টা ডাকাত মিলে এক জায়গায় ডাকাতি করলো, জি সমান ভাগে ভাগ না হয়ে কেউ যদি বঞ্চিত হয়, কেউ যদি না পায়, সেই কিন্তু আমাদের সোর্স হয়ে যায় বা পুলিশের সোর্স হয়ে যায়। এটা হতেই পারে, যে কোনো একটা তাদের সঙ্গে স্বার্থ নিয়ে একটা আঘাত হতে পারে। কিন্তু তারা যেগুলো তদন্ত করে যেগুলো এনেছে, আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেগুলো খুব একটা ভুল না, অধিকাংশই বোধহয় সত্য। কিন্তু এই সত্যর পিছনে বাকি কি বিষয়গুলো কেন আড়াল করা হচ্ছে সেটা আমি জানতে চাই। তদন্তে সেগুলো বের হয়ে আসে। তদন্ত আমরা কিন্তু যেটুকু কিন্তু দেখি, এই যে তাদের ইন্টারনাল যে সমস্যার পরই এটি বেরিয়ে আসলো, যদি সমস্যা না হতো হয়তো সেটি বেরিয়েও আসতো না। তো এই যে সাংবাদিকতা, যারা সাংবাদিকতা করছেন, যারা এই কাজগুলো রিপোর্টটি প্রকাশ করেছেন, তারা আগে কেন করেননি? বা আপনি যেহেতু বহুদিন ক্রাইম জার্নালিজমের সাথে জড়িত রয়েছেন, আপনার কাছে কি মনে হয় যে এটি আসলে সাংবাদিকতার মানের ক্ষেত্রে কোনো প্রশ্ন ওঠে কিনা? মানের ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন ওঠে, তবে এটা কিন্তু আমি আমাদের ব্যর্থতা বলবো না, আমাদের প্র্যাকটিস বলবো। এটা আমাদের অভ্যাস। সেটা জি আপনি আরেকটু ভাবেন, আমাদের মিডিয়া গুলো মালিক এখন কারা হয়ে গেছে, সেটাও আমাদেরকে দেখতে হবে। তো জায়গা আমি এই বিষয়ে বেশি দূর কথা বলবো না, কিন্তু আমার এটুকুই কথা হচ্ছে, এটা আমাদের একটা প্র্যাকটিস হয়ে গেছে, একটা অভ্যাস হয়ে গেছে। আমি মনে করি এটা লজ্জাজনক, এটা দুঃখজনক, এবং এগুলো অনুসন্ধানী সাংবাদিক সেরকমই হওয়া উচিত, এবং সেগুলো অনেক আগেই আসা উচিত ছিল। সেটাই তো বললাম যে একদিনে বেনজিরের জন্ম হয়নি, একদিনে আজিজের জন্ম হয়নি, একদিনে আজিমের জন্ম হয়নি, বা আরো যারা পিছনে আছেন বা এরকম অনেকের নাম আসতেছে বা যারা এই অবস্থায় আছে, তাদের দেখা যাবে যে আজকেও যাদেরকে আমরা সংবাদদাতা দিচ্ছি, মঞ্চে বসাচ্ছি, সেলুট দিচ্ছি, কালকেও দেখা যাবে তাদের বিরুদ্ধে এগুলোই আসবে, তখন আমরা আবার সেইভাবে লিখবো। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাও এটার জন্য দায়ী, সামাজিক ব্যবস্থাও দায়ী। সবকিছু মিলে এখান থেকে আমাদের বের হওয়ার দরকার। কিন্তু সেখানে শুধু মিডিয়া চাইলেই বেরোতে পারবে না, এখানে কিন্তু পাশাপাশি আরো অনেকগুলো ডালপালা আছে, অনেকগুলো বিষয় আছে। সবাই যদি একমত বা একত্রিত না হতে পারে, শুধু একমাত্র মিডিয়ার পক্ষে এখান থেকে বের হওয়া সম্ভব না, এবং কোনো অনুসন্ধানী সাংবাদিকের পক্ষেও বা সাংবাদিকতা করে বা কোনো সাংবাদিকের পক্ষেও এভাবে বের করা সম্ভব। সেক্ষেত্রে সেই সাংবাদিক নিজেই গুম হয়ে যাবে। আমি যতই সাংবাদিকতা করি না কেন, আমার প্রথম হচ্ছে আমাকে নিজের লাইফটা আমাকে সেট করতে হবে, দ্বিতীয় হচ্ছে আমার কাজ। আমি আমার নিজের জীবনকে হুমকির মুখে রেখে, ঝুঁকির মুখে রেখে আমি তো কখনোই অনুসন্ধানী সাংবাদিকতা করবো না। ওই প্র্যাকটিস আমাদের নাই, এবং আমি এটা পক্ষেও না। আমার নিজেকে আগে সেট করতে হবে, আমার ফ্যামিলিকে সেট করতে হবে, তারপর হচ্ছে আমার বাকি কাজ। আমার দ্বিতীয় কথা বলি, সাংবাদিকতার কথা বলি, এগুলো এটা আমার পরবর্তী পর্যায়ে আসবে। কিন্তু আগে যদি আমি এটুকু যদি দেখি, এখন যে যারা হাত পা বাঁধা হয়ে গেছে, এখন তারা চাকরিতে নাই, এখন রিটায়ার্ড হয়ে গেছে, এখনো তারা যেভাবে বলতেছে তার চেয়ে 10 গুণ রং কালার মিশিয়ে আমরা জিনিসটাকে আরো প্রকাশ করি। ওনার সাথে কি একটু কিন্তু এই সাংবাদিকতা আমরা চাই না। আমরা চাই অনুসন্ধানী সাংবাদিকতা, সৎ সাংবাদিকতা, যে সাংবাদিকতায় সত্য জিনিসটা ফুটে উঠে, নিরপেক্ষ এবং সত্য। জি জি, অনেক ধন্যবাদ জনাব পারভেজ খান। সম্ভবত প্রফেসর আহমেদ কিছু বলতে চাচ্ছিলেন। পারভেজ খান যে বিষয়টা বলছিলেন, যে মালিকানার যে জায়গাটা, আমরা একাডেমিক ল্যাঙ্গুয়েজে একটা টার্ম ইউজ করি, মিডিয়া ইন্টারলকিং। যার মিডিয়ার ব্যবসা আছে তার অন্য ব্যবসা আছে, এবং সেই ব্যবসাগুলো না আমার বললাম না। জি এখন এই ওনারশিপের জায়গাটা যদি আমরা চিন্তা করি, যে মিডিয়াটা হয়তো তার অন্য ব্যবসার জন্য অনেক সময় একটা টুল হিসেবে, একটা ওয়েপন হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং সেটা যুগসূত্র দড়ি হয়তো অনেক সময় অন্য প্রফেশনের মানুষের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের টানাপোড়নটা তো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যেমন আমরা দেখেছি যে এমপি যে হত্যা, এটার সাথে আমরা দেখেছি যে আখতারুজ্জামান শাহীনের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল, এবং পরবর্তীতে এটা হয়তো একটা দ্বন্দ্বে রূপ নিয়েছে। আমরা এই সবগুলি তো দেখছি যে কোনো না কোনো ভাবে, শুধু বাংলাদেশি নয়, এটি দেশের বাইরে ইন্টারন্যাশনাল গণমাধ্যমের ক্ষেত্রেও একই রকম অবস্থা। আল জাজিরা যা বলে, গাজা সিএনএন আবার আরেকভাবে বলে, তো বিভিন্ন ভাবে এটি আল জাজিরা আমাদের জেনারেল আজিজকে দিয়ে বললো না, আজিজকে দিয়ে অনেক কিছু
জি 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 জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু শুভজিৎ পুতুদণ্ড আপনার কাছে এই ইস্যুতে যদি আপনার বলার থাকে 1 মিনিট একটু বলবেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে পশ্চিমবঙ্গে ইদানিং যেটি বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছি যে অপরাধ প্রবণতা বেড়েছে, বিশেষ করে বাঙালিদের ভেতরে, এই বিষয়টি একটু জানতে চাইবো। আগে এই প্রশ্ন যদি কোনো আপনার বক্তব্য থাকে বলবেন, পাশাপাশি এই পরের প্রশ্নটি বলবেন। দেখুন, প্রথম বলবো বেনজির আহমেদ বা জেনারেল আজিজ সম্পর্কে যেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে আমার মন্তব্য না করাই ভালো। তবে বাংলাদেশে একটা প্রবণতা আছে, যখন কেউ তেড়ে ওঠে তখনই বাকিরা রেড়ে করে ওঠে। একবারে কিন্তু মানে যেটা বলছিলেন পারভেজ স্যার, যে একদিনে তারা তৈরি হয়নি, তাদের অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু একবারে কখনো কোনো অভিযোগ সামনে আসে না। ওই যখন আসে তখন একবারে আসে। আর আপনি যেটা বলছিলেন মিডিয়া ট্রায়াল, আর একটা বলছিলেন মানবাধিকার, আমি যদি ভুল না করি। মিডিয়া ট্রায়াল পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষের এটা একটা প্র্যাকটিস, এটা সর্বত্রই হয়, যেমন বাংলাদেশে ভারতবর্ষেও হয়। এবং ভারতবর্ষের মিডিয়া কিন্তু অনেকদিন আগেই পলিটিক্যাল মোটিভেটেড হয়ে গিয়েছে। আপনি যদি দেখেন ভারতবর্ষের, স্যার বলছিলেন যে সমস্ত মিডিয়াগুলো কোনো না কোনো শিল্প গোষ্ঠীর আন্ডারে রয়েছে, সেরকম ভাবে ভারতেও কিন্তু শিল্প গোষ্ঠী এবং অবশ্যই তারা রাজনৈতিক প্রভাবাধীন রয়েছে। দক্ষিণ ভারতের যদি একাধিক গণমাধ্যম দেখেন, সেগুলো রীতিমতো রাজনৈতিক দলগুলো তাদের ফান্ডিং এর মাধ্যমে সরাসরি চালায়। জয়ললিতার নিজস্ব টেলিভিশন রয়েছে সর্বত্র, এমনকি রিলায়েন্স বা আদানি তাদের নিজস্ব চ্যানেল রয়েছে এবং নিজস্ব কোম্পানি মোটিভেটেড হিসেবে তারা চালায়। আপনার ভারতবর্ষের একটা টার্ম হচ্ছে এটা গদি মিডিয়া। কেন গদি মিডিয়া বলছে শুধু স্যার ভালো করেই বুঝতে পারবেন যে ভারতবর্ষের মিডিয়া ট্যাল অনেকদিন আগে থেকেই চলছে এবং অপরাধ না থাকলেও তাকে অপরাধী বানানো হচ্ছে। মানবাধিকার বিষয়ে যদি আপনি বলেন, ভারতবর্ষের মানবাধিকার অনেকটা মানবাধিকার প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি প্রয়োজন থাকে সেখানে মানবাধিকার পূর্ণাঙ্গভাবে ব্যবহার করা হবে। মানবাধিকার কমিশন আসবে, শিশু সুরক্ষা কমিশন আসবে, মহিলা কমিশন আসবে, জাতীয় মানবাধিকার কমিশন আসবে। যদি প্রয়োজন না থাকে কাউকে পাবেন না। একাধিক গণধর্ষণ, একাধিক কাণ্ডে দেখা গিয়েছে যেখানে মানবাধিকার সম্পূর্ণভাবে লঙ্ঘিত হয়েছে, কারণ রাজনৈতিক নেতা অথবা টাকার প্রভাব সরাসরি সামনে এসেছে। আর যেটা বলা হচ্ছে যে এই ক্ষেত্রে মানবাধিকার, এমপি খুনের ক্ষেত্রে মানবাধিকার, এখনো পর্যন্ত এমপি খুনের ক্ষেত্রে যতটুকু ট্রায়াল বা যতটুকু কোর্ট বা যে কোনো অপরাধীরা সামনে এসেছে, তাদের ক্ষেত্রে মানবাধিকারের 100% গ্যারান্টি দিয়ে তাদের সামনে আনা হয়েছে। শুভজিৎ পুতুদণ্ড, আমরা আর এক মিনিট আপনাকে সময় দিতে পারবো, একটু যদি হচ্ছে যে আপনারা বলছিলেন পশ্চিমবঙ্গে। জি, একেবারে আরেকটা ঘটনা যেটা বলা হচ্ছিল যে বারবার করে বিবি প্রধানকে লক্ষ্য করে একটা কথা বলা হচ্ছে, কিন্তু এইটা ভুলে গেলেও চলবে না, পশ্চিমবঙ্গের গোয়েন্দারা যেখানে ফেল, সেখানে কিন্তু বাংলাদেশের গোয়েন্দারা সফল এবং তারাই কিন্তু মূলত এই রহস্যের যে চাবিকাঠি তারা কিন্তু খুঁজে বার করেছিলেন বাংলাদেশে বসে। বাংলাদেশের অভিযুক্তদের গ্রেপ্তারের মাধ্যমে, তাদের সম্পূর্ণ জেরার মাধ্যমে তথ্য দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশকে সহায়তা করেছেন। তারা এই বাড়ির লোকেশন বলেছেন, সবকিছু কিন্তু বাংলাদেশ থেকেই এসেছে। ফলে বাংলাদেশে যদি তারা যদি মিডিয়ার কাছে ব্রিফিং না করতেন, বাংলাদেশের মিডিয়াই প্রশ্ন করতো যে মিডিয়া পুলিশ কি করছে, কারণ পশ্চিমবঙ্গ থেকে কোনো রকম কোনো ইনপুট কিন্তু আসছিল না। পশ্চিমবঙ্গ থেকে যেভাবে পাওয়া যাচ্ছে না, বাংলাদেশ থেকে কিছু কিছু পাওয়া গিয়েছে এবং তারপরেই কিন্তু মানুষের কাছে জানা গিয়েছে, আজকে আলোড়ন তৈরি হয়েছে, তারপরেই কিন্তু এত যে ঘটনাটা এত বড় হয়ে ছড়িয়ে পড়া, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শুভজিৎ পুতুদণ্ড, ধন্যবাদ পারভেজ খান এবং অধ্যাপক ডক্টর মনসুর আহমেদ, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।